রাত পোহালেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা। তো আজকে আমি আলোচনা করব মাধ্যমিক ভূগোল সাজেশন, যেখান থেকে তোমরা বেশ কিছু কোশ্চেন কমন পেয়ে যাবে। তো আমরা আজকে প্রশ্নগুলো মানের ওপর ভিত্তি করে কোশ্চেনগুলোকে ভাগ করেছি। তোমরা সবাই আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো, প্রথমে আমরা 5 মার্কসের কোশ্চেনগুলো আলোচনা করব। মানে হচ্ছে যে প্রশ্নগুলি তোমাদের আসতে পারে। দেখো, বহির্জাত প্রক্রিয়া ও তার ফলে সৃষ্ট ভূমিরূপ থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। তো দেখো, যে যে জিনিসগুলো তোমরা পড়ে যাবে। তো 1 নাম্বার দেখো, নদীর ক্ষয় কাজের ফলে গঠিত ভূমিগুলির চিত্রসহ কি বর্ণনা করো। 2, নদীর সঞ্চয় কাজের ফলে গঠিত যে কোনো 3টি ভূমিরূপের বর্ণনা দাও। 3, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত যে কোনো 3টি ভূমিরূপের বর্ণনা দাও। তারপর 4 নাম্বার, হিমবাহের সঞ্চয় কাজের ফলে গঠিত যে কোনো 3টি ভূমিরূপের বর্ণনা দাও। 5, হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির কি বর্ণনা দাও। 6, নদী ও বায়ু মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির বর্ণনা দাও। এরপর আমরা চলে যাব বায়ুমণ্ডল থেকে। দেখো, বায়ুমণ্ডল থেকে তোমরা যে কোশ্চেনগুলো অবশ্যই পড়বে। দেখো, তো বায়ুমণ্ডলের একে হচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করো। 2, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে যে কোনো 2টি ভাগ সম্পর্কে আলোচনা করো, অথবা উচ্চতা ও উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো। 3, ওজোন গ্যাস কি, ওজোন গ্যাসের কীভাবে উৎপত্তি ও ধ্বংস হয়। ওজোন গ্যাসের গুরুত্ব লেখো। বোঝা গেল। তারপর আমরা 4 কি দেখব, যে বায়ুমণ্ডলের উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি সংক্ষিপ্ত লেখো। অথবা কিভাবে আসতে পারে এই প্রশ্নটা, যে বায়ুমণ্ডলের উষ্ণ হওয়ার পদ্ধতিগুলি কি কি। 5, মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক আলোচনা করো। 6, যে বায়ুমণ্ডলের চাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো। 7, বায়ুর চাপ বলের সাথে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক আলোচনা করো। অথবা নিয়ত বায়ু কাকে বলে, বিভিন্ন প্রকার নিয়ত বায়ু সম্পর্কে আলোচনা করো। অথবা বায়ুর চাপ বলয়গুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। বোঝা গেছে। তো এই প্রশ্নটা তোমাদের 3-4 ভাবে আসতে পারে। তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলো একটু ভালো করে বুঝে উত্তর করবে। তো দেখো, তারপর 8 নাম্বার প্রশ্ন কি হতে পারে এখান থেকে, যে ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। এরপর আমরা যাচ্ছি 9 নাম্বারে, যে বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে বিভিন্ন প্রকার বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো। এরপর আমরা চলে যাচ্ছি বায়ুমণ্ডল থেকে, মানে যে প্রশ্নগুলি বায়ুমণ্ডল থেকে আসতে পারে। তো দেখো, 1 নাম্বার প্রশ্ন, যে সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি লেখো। 2, জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও তার প্রভাবগুলি লেখো। 3, সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। তারপর আমরা পড়ব কোথা থেকে, যে ভারতের প্রাকৃতিক অংশ থেকে। বোঝা গেছে। তো দেখো, একে কি আছে 1 নম্বর প্রশ্নে, যে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য লেখো। 2, দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর হিমালয় পর্বতের শ্রেণী বিভাগ করো। 3, ভারতীয় কৃষিতে মৌসুমী বায়ুর প্রভাব বা গুরুত্ব আলোচনা করো। 4, উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য লেখো। 5, জল সংরক্ষণ বলতে কি বোঝো, বিভিন্ন ধরনের জল সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। 6, ভারতের চা, কফি, ধান, গম, কার্পাস চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলো আলোচনা করো। এরপর আমরা পড়ব হচ্ছে ভারতের অর্থনৈতিক অংশ থেকে। পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি লেখো। ভারতের পশ্চিমাঞ্চলে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি কি কি। 3, ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি। 4 নাম্বার, ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কি বোঝো, ভারতের ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণগুলি কি কি। 5, ভারতের নগর গড়ে ওঠার কারণগুলি লেখো, বা হচ্ছে নগরায়নের সমস্যা বা কুফলগুলি কি কি। এরপর আমরা পড়ব হচ্ছে 3 নম্বরে প্রশ্ন, যেগুলো তোমাদের আসতে পারে। তো হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তার ফলে সৃষ্ট ভূমিরূপ থেকে যে প্রশ্নগুলি আসতে পারে। 1, মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন। 2, বদ্বীপ গড়ে ওঠার অনুকূল শর্তগুলি লেখো, অথবা নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে কেন। 3, নদীর বহন কার্যের 3টি প্রক্রিয়া সংক্ষেপে লেখো। 4, নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে 3টি পার্থক্য লেখো। 5, উপনদী ও শাখা নদীর মধ্যে 3টি পার্থক্য লেখো। 6, গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো।
7 ড্রামলিন ও রসে মতানোর মধ্যে পার্থক্য লেখো। 8 ইয়ারদাং ও জিউগ্যানের মধ্যে পার্থক্য লেখো। 9 সুন্দরবন অঞ্চলের বদ্বীপের উপর বিশ্ব উষ্ণায়নের 3টি প্রভাব লেখো। 10 প্রপাত গড়ে ওঠার কারণগুলি কি। 11 বারখান ও শিব বালিয়ারির মধ্যে পার্থক্য লেখো। 12 মরুভূমি সম্প্রসারণের 3টি কারণ লেখো। 13 ঝুলন্ত উপত্যকায় বদ্বীপ গড়ে ওঠে কেন। 14 বায়ুর বহন প্রক্রিয়াগুলি কি কি। 15 ইউ আকৃতির উপত্যকা ও এই প্রশ্নটা একটু ভুল আছে, তোমরা একটু ঠিক করে নেবে, ঠিক আছে। দেখো তারপরে বায়ুমণ্ডল থেকে যে প্রশ্নগুলি আসতে পারে, যে সমুদ্র বায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। 2 ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ুর মধ্যে পার্থক্য লেখো। 3 ট্রপোস্ফিয়ার উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায় কেন। 4 জেট বায়ু প্রবাহের সাথে মৌসুমী বায়ুর কি সম্পর্ক লেখো। 5 উষ্ণতা বৃষ্টিপাত সূচক লেখচিত্রে ভূমধ্যসাগরীয় জলবায়ু চিহ্নিত করার 3টি যুক্তি দাও। 6 মেঘাচ্ছন্ন রাত অধিক উষ্ণ হয় কেন। 7 মৌসুমী বায়ু, স্থলবায়ু ও সমুদ্র বায়ুর বৃহৎ সংস্করণ ব্যাখ্যা দাও। 8 ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে পার্থক্য লেখো। 9 মৌসুমী বায়ু বৃষ্টিপাত অনিশ্চিত কেন। 10 আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর মধ্যে পার্থক্য লেখো। 11 আয়ন বায়ু প্রবাহ পথে মহাদেশের পশ্চিমে মরুভূমি দেখা যায় কেন। 12 পরিচলন বৃষ্টি ও শৈলক্ষেপ বৃষ্টির মধ্যে পার্থক্য লেখো। 13 এল নিনোর প্রভাব লেখো। 14 বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার কারণ পদ্ধতিগুলি লেখো। 15 জেট বিমানগুলি বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্য দিয়ে যাতায়াত করে এবং কেন, অথবা তোমাদের এই প্রশ্নটা কিভাবে আসতে পারে, যে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে জেট বিমানগুলি যাতায়াত করে কেন। 16 ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে কেন। 17 ওজোন গ্যাসের গুরুত্ব লেখো। 18 বৃষ্টিচ্ছায় অঞ্চল কিভাবে গড়ে ওঠে, অথবা বৃষ্টিচ্ছায় অঞ্চল কাকে বলে, অথবা কি আসতে পারে, যে পর্বতের কোন ঢালে বৃষ্টিচ্ছায় অঞ্চল গড়ে ওঠে ও কেন। 19 ভারতকে মৌসুমী বায়ুর দেশ বলা হয় কেন। 20 ওজোন গহ্বর সৃষ্টির কারণ ও তার প্রতিকারের উপায়গুলি লেখো। 21 জলভাগ অপেক্ষা স্থলভাগ অধিক উত্তপ্ত হয় কেন। 22 মেঘমুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি অধিক উষ্ণ হয় কেন। 23 আমরা বায়ুর চাপ অনুভব করি না কেন। 24 যে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। 25 নাম্বার কি আছে, ফোর ও ক্লোক্রেন কাকে বলে। এরপর আমরা কোন চ্যাপ্টার থেকে পড়বো, বায়ুমণ্ডল থেকে, ঠিক আছে। তো দেখো 1 নম্বর প্রশ্ন হচ্ছে জোয়ার ভাটার ফলাফলগুলি লেখো। 2 উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মধ্যে পার্থক্য লেখো। 3 ভরা জোয়ার ও মরা জোয়ারের মধ্যে পার্থক্য লেখো। 4 পূর্ণিমার তুলনায় অমাবস্যায় জোয়ার শক্তিশালী হয় কেন। 5 গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া বাণিজ্যিক মৎস্য চাষের জন্য অনুকূল কেন। 6 নাম্বার নিউ ফাউন্ডল্যান্ড সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন। 7 নাম্বার সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। 8 নাম্বার একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট হয় কেন। 9 নাম্বার পেরিজিয়ান জোয়ার ও অ্যাপোজিয়ান জোয়ার কি। 10 নাম্বার জলবায়ুর ওপর সমুদ্র স্রোতের প্রভাব লেখো। 11 পৃথিবীর প্রতিটি স্থানে প্রতিদিন দুবার জোয়ার ও দুবার ভাটা হয় কেন। তারপর আমরা কোথা থেকে পড়বো, বর্জ্য ব্যবস্থাপনা থেকে পড়বো। তো দেখো যে প্রশ্নগুলি তোমাদের পড়ে যেতে হবে, 1 নাম্বার আছে বর্জ্য কম্পোস্টিং পদ্ধতিগুলি সুবিধাগুলো কি কি। 2 গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। 3 বর্জ্যের পরিমাণগত হ্রাস কীভাবে করা যায়। 4 বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের 3টি ভূমিকা লেখো। 5 বর্জ্য ব্যবস্থাপনার 3টি প্রয়োজনীয়তা লেখো। 6 প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণ সহ শ্রেণীবিভাগ করো। 7 বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি কি লেখো। তো এই হলো তোমাদের ভূগোলের সাজেশন। তোমরা প্রত্যেকে অবশ্যই সব প্রশ্নগুলি দেখে যাবে, তোমরা এখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো করে এক্সাম দেবে। অল দ্য বেস্ট।